গণসংযোগে আজও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে না করতে সবার প্রতি আহ্বান। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চাই। হামলা যিনি করুন তিনি ভালো কাজ করেননি, আমি এটাকে সমর্থন করি না এবং এর তদন্ত হওয়া উচিত। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। প্রচারণায় বেগম জিয়া অংশ নিলেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সুযোগ না থাকায় লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন, ইসিকে উদ্যোগ নেয়ার আহ্বান। একটি দলের প্রধান ব্যক্তি তার প্রার্থীর সমর্থনের প্রার্থীর পক্ষে নেমে গেছেন মাঠে, আর সেখানে আমার দলের যারা শীর্ষ স্তরের নেতৃবৃন্দ তারা কিন্তু প্রকাশ্যে প্রচার করতে পারছে না। যে রাজনৈতিক প্রচার করার যে অধিকারটুকু, এটা তো আমাদের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে আমি দেখছি। তাহলে অবশ্যই এই ব্যাপারটি নির্বাচন কমিশন দেখা উচিত। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আওয়ামী লীগের মামলা, বিএনপির পাল্টা অভিযোগ দাখিল। বেগম জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি, কয়েক জায়গায় পুলিশের বাধা। রেজিস্ট্রেশন ছাড়া টাকা জমা দেয় এবছর 10,000 হজযাত্রী হজে যেতে পারবেন না, এদের দায় নেবে না সরকার, বললেন ধর্মমন্ত্রী। ভারতে অপহরণের পর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় নার্গিস আক্তারকে। দাবি পরিবারের, ময়নাতদন্তের জন্য রাজি হয়নি খুলনার সোনাডাঙ্গা পুলিশ। এবং সিরিজ জয় নিশ্চিত হলেও কাল হোয়াইট ওয়াশের স্বাদ পেতে মরিয়া টাইগাররা। সকাল থেকে পাকিস্তান দলের টানা অনুশীলন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে তেজগাঁও থানায়। পুলিশ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 26 নম্বর ওয়ার্ড সভাপতির মামলা গ্রহণ করলেও নথিভুক্ত করেনি বেগম জিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়কারীর মামলাটি। আওয়ামী লীগের মামলায় গতকালের ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফকে দায়ী করা হয়। অন্যদিকে বিএনপি দায়ী করেছে আওয়ামী লীগ ও পুলিশের নিষ্ক্রিয়তাকে। সোমবার বিকেলে কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী জনসংযোগের সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময় একটি অ্যাম্বুলেন্স সহ বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আহত হন বেশ কয়েকজন। এ ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 26 নম্বর ওয়ার্ডের সভাপতি জহিরুল হক জিল্লুর সোমবার মধ্যরাতে তেজগাঁও থানায় মামলা করেন। জহিরুল হক দাবি করছেন 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির বিদ্রোহী এক প্রার্থী সোমবারের সহিংসতার জন্য দায়ী। আওয়ামী লীগের কেউ হামলায় অংশ নেয়নি বলেও দাবি তার। তাদের হাতে রড ছিল স্টেনলেস স্টিলের, সেটা দিয়ে আমার পায়ে আঘাত করে, এই পা এবং এই পায়ের মধ্যে আঘাত করে। 2 দিন আগে এই নবী সুলেমানকে নমিনেশন দিয়েছে, তাকে প্রত্যাহার করতে বলছে, সে প্রত্যাহার করে নাই। ইকবাল পাটোয়ারির লোকজন নবী সুলেমানের লোকজনের উপরে চড়াও হয়ে মারামারিটা শুরু করলো। ঘটনার প্রায় 17 ঘন্টা পর বিএনপির আইনজীবীরা মামলা করতে তেজগাঁও থানায় যান। তারা বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবরের স্বাক্ষর করা 3 পৃষ্ঠার অভিযোগ ডিউটি অফিসারের কাছে জমা দেন। এজাহারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা করেছে বলে অভিযোগ করা হলেও কারো নাম উল্লেখ করা হয়নি। জহিরুল হকের মামলাকে মিথ্যা মামলা বলেও আখ্যায়িত করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। কি ঘটনা ঘটেছে আপনার মাধ্যমে দেশবাসী দেখেছে। আর সিএসএফ কি বেগম খালেদার গাড়িতে গুলি করছে? যারা বলছে যে এটা একটা কল্প কাহিনী ছাড়া কিছু নাই। থানার ডিউটি অফিসার জানিয়েছেন ওসি উপস্থিত না থাকায় বিএনপির আইনজীবীদের মামলা নথিভুক্ত করেননি তিনি। এদিকে আওয়ামী লীগের 26 নম্বর ওয়ার্ডের সভাপতি জহিরুল হকের মামলা তদন্তের জন্য এরই মধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। লিখিত একটা এজাহার থানায় দাখিল করে গেলেন ওনারা। এটা আমি ডিউটি অফিসার হিসেবে আমি রাখছি। আমার অফিসার ইনচার্জ বাইরে মিটিংয়ে আছে, উনি আসলে স্যারের সঙ্গে আলাপ করে আমরা এটা ব্যবস্থা নেব। তবে অনানুষ্ঠানিক আলাপে থানার এক কর্মকর্তা জানিয়েছেন বিএনপির অভিযোগের সত্যতার তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের মামলা নেওয়া হবে কি হবে না। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন ও আনিসুল হক বলেছেন সুষ্ঠু তদন্ত করার পরই জানা যাবে বেগম জিয়ার গণসংযোগের সময় কারা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। নিরপরাধ
ঢাকাবাসীর রক্তে রঞ্জিত। তার পরিবারের সদস্যরা যদি কারো উপরে সংক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন, সেটা তার পরিবারের সদস্য এবং বেগম জিয়ার ব্যাপার। তবে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চাই। আমি স্পষ্ট করে বলতে চাই, হামলা যিনি করুন তিনি ভালো কাজ করেননি, আমি এটাকে সমর্থন করি না এবং এর তদন্ত হওয়া উচিত। তদন্তের পর যদি অভিযোগ হয় তখন আমরা স্পেসিফিক বলতে পারবো যে হ্যাঁ আমরা এটাকে কিভাবে বর্ণনা করা যায় তখন বলতে পারবো। এদিকে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে বেশ কয়েকটি জেলায় মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সকালে বগুড়ার মফিজ পাগলা মোড় থেকে মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি ইয়াকুবিয়া মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে পুলিশ বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ করে তারা। বরিশালের দলীয় কার্যালয় থেকে সকালে মিছিল বের করা হয়। মিছিলটি সদর রোডে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। সকালে শহরের ইসলামপুর রোড থেকে মিছিল বের হয়। পরে শহীদুল্লাহ সড়কে পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা চালানোর তার গাড়িবহরে হামলার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাধারণ মানুষ যখন কালো পতাকা দেখাচ্ছিল তখন চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি ফোর্স সিএসএফ তাদের উপর চড়াও হয়। এর পরিপ্রেক্ষিতেই কারওয়ান বাজারের এ ঘটনা ঘটেছে। সকালে এমভি সুন্দরবন 11 নামে একটি লঞ্চের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। বেগম জিয়া ওখানে যান, তিনি যখন নির্বাচনী প্রচারণা করছিলেন তখন ওইখানকার বিক্ষুব্ধ লোক কালো পতাকা দেখাচ্ছিল। এতে তার সিএসএফ তাদের এক নেতাকে ধরে নিয়ে তাদের গাড়িতে উঠানোর প্রচেষ্টা নিয়েছে। এতেই ওই এলাকার লোক ক্ষুব্ধ হয়ে তাদেরকে তাড়া করে। এই ঘটনাটা ঠিক এইরকম ঘটেছিল। তো যা হোক, এইগুলি সবগুলোই আমরা দেখছি যে কারো যদি উস্কানি থাকে সেটাও আমরা দেখব, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এগুলি করে সেটাও আমরা দেখব। সিটি কর্পোরেশন নির্বাচনের ফল নিজেদের পক্ষে যাবে না বুঝতে পেরে বিএনপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করতে চায় বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক সিটি কর্পোরেশন নির্বাচন হবেই এবং সরকার নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। নির্বাচন কমিশন যেখানে সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর, সেই মুহূর্তে গতকালকে যেই চেহারায় আমরা বেগম খালেদা জিয়াকে আমরা রাজপথে দেখেছি, এটা কিসের আলামত? বুঝাই যাচ্ছে তারা নির্বাচনকে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে। তারা সুষ্ঠু নির্বাচন করতে দিতে রাজি না। এই নির্বাচনের ফলাফল তাদের পক্ষে কোনো অবস্থাতেই যাবে না। যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছে, দেশে যে ধ্বংসের রাজনীতি তারা যে করেছে, তার জন্য মানুষ ব্যালটের মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করবে, এটা তারা উপলব্ধি করতে পেরেছে। এবং উপলব্ধি করতে পেরেছেই বলে একটা সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি তারা করতে চায়। যতই ষড়যন্ত্র করার চেষ্টা করুন না কেন, একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে চাই এবং সেই নির্বাচন হবেই বাংলাদেশে। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকালে রাজধানীর আজিমপুর ও আশপাশের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় তার কর্মী সমর্থকরা মিছিল নিয়ে প্রচারণায় অংশ নেন। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক সকালে রাজধানীর কালাচাঁদপুরে নির্বাচনী প্রচারণা চালান। এছাড়া পুরান ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি গতকাল বেগম জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে বলেন, যতই হামলা হোক জনগণের রায়ে বিএনপির জয় হবেই।
যতই হামলা চালাক, যতই হত্যা করুক আর ভাঙাচুরি করুক, কোনোভাবেই জনগণ আর এটাকে মেনে নেবে না। ইনশাল্লাহ আমরা যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং আমরা যেটা চাচ্ছি সেনাবাহিনী মোতায়েন, সেনাবাহিনী সবসময় দেশের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করে। তা আমরা চাই না নিজেরাও ভোট ডাকাতি করতে, অন্য কেউ ভোট ডাকাতি করুক, সেটাও আমরা চাই না। আমরা চাই সেনাবাহিনী মোতায়েন করতে, প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে। জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিলেও নির্বাচন কমিশনের আচরণবিধির কারণে প্রচারণায় অংশ নিতে পারছেন না ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এতে বিএনপি বাড়তি সুবিধা পাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতারা বলছেন, লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে মন্ত্রী, সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ দিতে নির্বাচন কমিশনকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। পাশাপাশি তারা ইঙ্গিত দিয়েছেন, দল সমর্থিত প্রার্থীর পক্ষে গণসংযোগে নামতে পারেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 3 মাসের অধিক সময় পর রাজপথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে শুরু করেছেন গণসংযোগ। এই পদে পদে বাধা সৃষ্টির নীরব বিপ্লব আপনারা ঘটাবেন এবং মত মার্কায় ভোট দিয়ে। মন্ত্রীরা যারা ছিল সে সময় এদিকে নির্বাচনী আচরণবিধির কারণে ক্ষমতাসীন দলের কোন মন্ত্রী নির্বাচনে প্রচারণা চালাতে না পারায় দলটির নেতারা মনে করছেন বেগম জিয়ার এ প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। একজন মন্ত্রী যদি প্রশাসনিক সুযোগ সুবিধা পরিহার করে যদি সে তার সমর্থিত প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করে, সেখানে দোষ কি আমি বুঝি না। বেগম জিয়া তো একজন সাবেক প্রধানমন্ত্রী, একটি দলের প্রধান ব্যক্তি তার প্রার্থীর সমর্থনের প্রার্থীর পক্ষে নেমে গেছেন মাঠে, আর সেখানে আমার দলের যারা শীর্ষস্তরের নেতৃবৃন্দ তারা কিন্তু প্রকাশ্যে প্রচার করতে পারছে না। তাহলে তো লেভিং ফিল্ড যেটা বোঝায় সম যে রাজনৈতিক প্রচার করার যে অধিকারটুকু, এটা তো আমাদের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে আমি দেখছি। তাহলে অবশ্যই এই ব্যাপারটি নির্বাচন কমিশনে দেখা উচিত। দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ মনে করেন, সরকার থেকে কোনো সুযোগ না নেয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় আসতে কোনো বাধা নেই। সজীব ওয়াজেদ জয় আমাদের তথ্য উপদেষ্টা, কিন্তু তিনি সরকারের কোনো সুযোগ সুবিধা নেন না। তিনি যদি নির্বাচন প্রচারে বেরোন তার নিজস্ব গাড়িতে করে বেরোবেন, সরকারের সুযোগ সুবিধা ছাড়া। খালেদা যেমন পারছেন, সজীব ওয়াজেদ জয় তেমনভাবে নির্বাচনের প্রচার চালাবার ইচ্ছা পোষণ করলে তারও নির্বাচন প্রচার করা কোনো বাধা নেই। 5 জানুয়ারির পর থেকে দেশে যে সহিংসতা চলেছে তাতে বিক্ষুব্ধ সাধারণ মানুষ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষেই রায় দেবে বলে মনে করছেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতারা। যে নেত্রীর নির্দেশে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, আমি তো বিশ্বাস করি জনগণ তার প্রার্থীকে বা তার দলকে সমর্থন করার মতো কোনো অবস্থা এখন আছে বলে আমি বিশ্বাস করি না। ইজাজ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া আফ্রিকা সামিটে অংশ নিতে 3 দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় বিকেল 4টায় জাকার্তায় সুকর্ণ হাত্তা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। আগামীকাল সকালে সম্মেলনের মূল অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও 7টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী 23 এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। দুপুরের সময় আরো থাকছে, বগুড়ায় প্রায় 10 লাখ মানুষ পান করছেন মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি। জনপ্রতিনিধিরা জরুরি পদক্ষেপের দাবি জানালেও সীমাবদ্ধতার কথা বলছে জনস্বাস্থ্য বিভাগ। ভারতে ট্রেন থেকে অপহৃত নার্গিসকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছে তার স্বজনরা। এদিকে তার লাশ ময়নাতদন্ত করতে রাজি হয়নি খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ। পরে লাশ ময়নাতদন্ত ছাড়াই খুলনার বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। স্বজনদের অভিযোগ, লাশের শরীরের বিভিন্ন স্থানে ভয়াবহ ক্ষতচিহ্ন রয়েছে। এ ব্যাপারে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশকে ময়নাতদন্তের অনুরোধ করা হলে তারা অস্বীকৃতি জানায়। এমনকি লাশ হস্তান্তরের কাগজে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি। স্বজনরা জানান, গত 9 মার্চ পরিবারের সঙ্গে কলকাতায় যান নার্গিস। সেখান থেকে ট্রেনে করে দিল্লি যাবার পথে কানপুর স্টেশন থেকে অপহৃত হন তিনি। পরে 13 মার্চ আগ্রার বাঁধন রেল স্টেশন থেকে তার লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশ। 19 মার্চ তার মৃত্যুর খবর পায় পরিবার। ওসি সাহেব এসি সাহেবরা বলতেছে, স্যার এখানে যে মৃত্যুর কারণ, এই কারণটা স্যার এখানে লেখা নেই। এখানে ওরা এই যে
মার্ক দিয়ে রাখছে, কিন্তু কোনো কারণ উল্লেখ করে না। এটা কি কোনো ধর্ষণ করে মারা হয়েছে কি দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এরকম কোনো কিছু উল্লেখ করে নাই। আর আদৌ পোস্টমর্টম হয়েছে কিনা স্যার আমরা জানি না। তখন আমি বললাম, স্যার তাহলে আমি যে কবরস্থানে দাফন করতে যাবো, এখানে কারণ লিখতে হবে যে কিভাবে মারা গেল, অসুস্থ হয়ে মারা গেল কি অ্যাক্সিডেন্ট, আমি স্যার এখানে কি লিখবো? তখন ওসি সাহেব বলতে, দেখেন এটা তো আমাদের দেশের ব্যাপার না, এটা হচ্ছে বাইরের একটা কান্ট্রিতে হয়েছে, এটা যদি অবশ্যই আমাদের দেশে হতো অবশ্যই পোস্টমর্টম না করে আমরা আপনাদেরকে দাফন করতে দিতাম না। তাহলে আমি বললাম, স্যার তাহলে এখন আমি ওই ফর্মে কি ফিল আপ করবো, কি লাগবো এখানে? তখন বলছে আপনি এখানে লিখে দিন অ্যাক্সিডেন্ট। ময়নাতদন্তের যে বিষয়টা বলছেন আপনারা, ময়নাতদন্তের বিষয়টি ইন্ডিয়ায় যেহেতু সে মারা গিয়েছে এত আগে, এবং সম্ভবত আই এম নট শিওর, ময়নাতদন্ত ভারতেই হওয়ার কথা। সেটা যদি হয়ে থাকে তাহলে সেকেন্ড অ্যাটেম্পট আবার এখানে ময়নাতদন্ত করার তো সুযোগ নেই। কুষ্টিয়ায় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে, পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় পুলিশের 2 সদস্য আহত হন। পুলিশ জানায় গতকাল গভীর রাতে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের চুনিয়াপাড়া এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা নিহত ব্যক্তি মিলন এবং সে ডাকাত দলের সদস্য বলে চিহ্নিত করে। তার বাড়ি মিরপুর উপজেলায়। মিলনের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। আমরা যে দেখি যে ওখানে গাছ কেটে রাস্তায় ডাকাতির চেষ্টা করছে। আমরা কাছাকাছি পৌঁছা মাত্রই তারা আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের লক্ষ্য করে প্রায় 7-8 রাউন্ড গুলি বর্ষণ করে, এবং গুলাগুলির এক পর্যায়ে সেখানে তল্লাশিকালে দেখি একজন ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। মিলনের বিরুদ্ধে একটা হত্যা, একটি অস্ত্র মামলা এবং একটি মারামারির মামলা আছে। বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে গত 5 বছরে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি সিটি কর্পোরেশন। সে সঙ্গে বন্ধ করা যায়নি জোয়ারের পানি ঢুকে নগরীর নিচু এলাকা প্লাবিত হওয়ার পথ। একথা বলছেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরাই। অথচ 2010 সালে জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম উপহার দেয়াই ছিল এম মনজুর আলমের প্রধান নির্বাচনী অঙ্গীকার। তার অঙ্গীকারগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা নিয়ে কমলদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। পানির নিচে মুরাদপুর, কেমনে হবে সিঙ্গাপুর, মূলত এই স্লোগানকে মুখ্য করে 2010 সালে নির্বাচনী বাধা পার হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম। কারণ নির্বাচনের আগে চট্টগ্রামকে সিঙ্গাপুরের অনুকরণে আধুনিক নগরী গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন তৎকালীন মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী। কিন্তু নির্বাচনের ঠিক আগেই প্রবল বর্ষণে প্লাবিত হয় পুরো নগরী। আর এর পুরো নির্বাচনী সুবিধা তুলে নেয় মঞ্জুর আলম। কিন্তু জলবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, সময়ের সাথে সাথে তা ফিকে হয়ে গেছে। এখনো জলবদ্ধতাই প্রধান সমস্যা। জলাবদ্ধতা নিরসন করার জন্য যেটি প্রধান কাজ ছিল মাস্টার প্ল্যান অনুযায়ী খাল খনন করা, নতুন উনি সেটি করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে যেটা হয়েছে, এখন চট্টগ্রাম শহরের প্রধান প্রধান রাস্তাসমূহ এখন খালে পরিণত হয়েছে। মাত্র 8 ঘন্টার বৃষ্টিতে যেমন নগরীর প্রধান প্রধান সড়কগুলো হাঁটু পানিতে তলিয়ে যায়, তেমনি প্রায় জোয়ারের পানিতে প্লাবিত হয় পুরো আগ্রাবাদ এলাকা। এমনকি বাদ যায় না ব্যবসায়িক প্রাণকেন্দ্র চাকতাই, খাতুনগঞ্জ। যে জলাবদ্ধতায় এতে আগ্রাবাদ, হালিশহর, খাতুনগঞ্জ পানির নিচে তলিয়ে যায়। এতে ব্যবসা বাণিজ্য সবকিছুই দিনের একটা নির্দিষ্ট সময়ের বাইরে করতে পারে না মানুষ। জলবদ্ধতা নিরসনে আর্থিক সংগতি না থাকার পাশাপাশি ওয়াসা কিংবা সিডিআর মতো সংস্থাগুলোর সহায়তা না পাওয়ার অভিযোগ প্রধান নির্বাহী কর্মকর্তার। এটির জন্য একটা সমন্বিত প্রয়াস প্রয়োজন। যেমন পানি উন্নয়ন বোর্ড আছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে, সব পক্ষ মিলে আসলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আন্তরিকভাবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরদিকে জলবদ্ধতা নিরসনে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মঞ্জুর আলমের। আমার প্রথম কাজ হবে এই যে প্রকল্পগুলি আমরা বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে পাঠাইছি, কিছু বিবেচনাধীন আর কিছু যে অনুমোদন প্রাপ্ত, এই কাজগুলি আমরা শুরু করব। এদিকে বন্দরনগরী চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে বহদ্দারহাট থেকে কর্ণফুলী নদী পর্যন্ত একটি নতুন খাল খননের জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় মির্জা আব্বাসের আগাম জামিন শুনানি পিছিয়ে 27 এপ্রিল পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট। নিরাপত্তার কারণ দেখিয়ে আব্বাসের আইনজীবীরা জামিন শুনানি পেছানোর আবেদন জানালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসান এর হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। 2014 সালের 6 মার্চ প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদক মির্জা আব্বাসের বিরুদ্ধে এই মামলা করে। দুদকের আইনজীবী জানিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় আইনের চোখে মির্জা আব্বাস এখন পলাতক।
নিরাপত্তাহীনতার কারণে উনি আসতে পারেন নাই আদালতে, এবং এই গ্রাউন্ডটা কোর্ট অ্যাকসেপ্ট করেছে, এবং এটা আমাদের আবেদনটা কোর্ট অ্যাকসেপ্ট করার পরে আগামী 7 তারিখে আমরা পরবর্তী তারিখ জন্য করেছি। এটা একটা প্লট ডিস্ট্রিবিউশনের মামলা, যদিও ওনার বিরুদ্ধে এফআইআর নাম নেই, বাট কিন্তু এটাতে অলরেডি চার্জশিট হয়ে গেছে। চার্জশিটে ওনার বিরুদ্ধে নাম আসছে, স্পেসিফিক এলিগেশন আসছে, চার্জশিট হয়ে গেছে, ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, আইনের দৃষ্টিতে উনি পলাতক এই মামলায়, দুদকের মামলা। রেজিস্ট্রেশন ছাড়া টাকা জমা দেয় চলতি বছর 10,000 জন হজে যেতে পারছেন না। মঙ্গলবার সকালে সচিবালয় ধর্ম মন্ত্রণালয়ে হজ নিয়ে এক সভায় এই কথা জানানো হয়। সভায় বিভিন্ন সময়ে হজযাত্রীদের নানা বিড়ম্বনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে মন্ত্রী জানান, রেজিস্ট্রেশন ছাড়া যারা ভিন্ন কোনোভাবে টাকা জমা দিয়েছেন তাদের নিয়ে প্রতিবারই অব্যবস্থাপনার মুখোমুখি হতে হয়। তাই এবছর রেজিস্ট্রেশন ছাড়া যারা টাকা জমা দিয়েছেন এমন 10,000 হজযাত্রী অংশগ্রহণের সুযোগ পাবেন না। হজের নীতিমালা অনুযায়ী এসব যাত্রীদের দায় ধর্ম মন্ত্রণালয় নেবে না বলেও সভায় জানানো হয়। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় 1,01,758 জন হজে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অপসারণ, নববর্ষে নারীদের যৌন হয়রানির ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারসহ 6 দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্র ইউনিয়ন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন নন্দী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন। নববর্ষে নারী ও শিশুদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একটি মানববন্ধন করে। মানববন্ধন শেষে তারা একটি মিছিল নিয়ে টিএসসি থেকে শাহবাগ হয়ে কার্জন হল ঘুরে প্রেস ক্লাবে যায়। সেখান থেকে তারা একটি স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশ সচিবালয়ের সামনে তাদের বাধা দেয়। পরে 5 জনের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেয়। আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা ওয়েট করব, রাত 12টা পর্যন্ত দেখব। তারপরে যদি আমাদের এই যে 6 দফা দাবি, এই দাবি পূরণ না করা হয় বা মিনিমাম কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, আমরা আগামীকাল সংবাদ সম্মেলন করে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিব এবং বলে দিতে চাই সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন সেই আন্দোলনে তাদের ভিত কেঁপে উঠবে। একজন এডিশনাল পুলিশ কমিশনারের নেতৃত্বে একজন জয়েন্ট কমিশনার, একজন ডিসির মাধ্যমে এই কমিটি এটা ফর্ম করা হয়েছে। এটা অত্যন্ত উচ্চ কমিটি, যেহেতু বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, আমরা সেইভাবে সকলে সংবেদনশীল আচরণের মাধ্যমে প্রকৃত অপরাধীরা যেন ছাড়া না পায় সে বিষয়টি যেমন দেখব, পাশাপাশি আমাদের কোনো ল্যাপসেস আছে কিনা সেটাও আমরা দেখব। পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 5 জন। সকাল 10:30টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনা ঈশ্বরদী মহাসড়কের 8 মাইল এলাকায় শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার 3 যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। ইয়েমেনের রাজধানী সানায় ইরান দূতাবাসের কাছে আবাসিক এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 19 জন নিহত হয়েছেন। সোমবার শিয়া হাউথিদের অস্ত্রের মজুদ লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে দাবি করে জোটের সামরিক মুখপাত্র। এর কয়েক ঘন্টা আগেই হাউথিদের একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করে চালানো হামলায় অন্তত 60 জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এরই মধ্যে ইয়েমেন সংলগ্ন উপসাগরে 2টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষ থেকে এডেন উপসাগরে 2টি জাহাজ পাঠানো হয়েছে অভিযোগ করে ইয়েমেনের নিরাপত্তা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি পেন্টাগনের। ইরান ইয়েমেনে শিয়া হাউথি বিদ্রোহীদের অস্ত্রের যোগান দিচ্ছে বলেও অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের দাবি কেবল এডেন উপসাগর ও লোহিত সাগরের নিরাপত্তা রক্ষায় নিয়মিত টহল দেওয়ার জন্য 2টি জাহাজ পাঠানো হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর এখন টাইগারদের লক্ষ্য সফরকারীদের হোয়াইট ওয়াশ করা। সে লক্ষ্যে অপরিবর্তিত দল ঘোষণা দিয়েছে বিসিবি। অন্যদিকে দীর্ঘ 16 বছর পর বাংলাদেশের বিপক্ষে প্রথম হারের পরদিনে সিরিজও হাতছাড়া হয় পাকিস্তানের। ফলে সাবেকদের তিক্ত কথায় জর্জরিত সফরকারীদের লক্ষ্য এবার হোয়াইট ওয়াশে লজ্জা এড়ানো। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডেকে সামনে রেখে আজ বিকেল 3টায় মিরপুরে অনুশীলন করবেন টাইগাররা।
3 বিভাগে দুর্দান্ত পারফর্ম করলেও অনুশীলনে উপস্থিত থাকার কথা রয়েছে সব ক্রিকেটারের। অন্যদিকে টাইগারদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে আজ মিরপুরে কঠোর অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান একাদশে পরিবর্তন অনেকটাই নিশ্চিত। পেস বোলার ওমর গুলের জন্য জায়গা করতে বাদ পড়তে পারেন রাহাত আলী অথবা জুনায়েদ খান। পাকিস্তান এখন নতুনদের নিয়ে ভালো একটি দল গঠনের প্রক্রিয়ায় রয়েছে, তাই অতীত ভুলে নিজেদের শক্তিমত্তা মনে রেখে কাজ করতে পারলে তৃতীয় ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারে। বাংলাদেশ দারুণ খেলছে, তারা এখন অনেক শক্তিশালী ও পরিণত একটি দল, তবে যে কোনো মুহূর্তে হিসেবে পরিবর্তন করার ক্ষমতা পাকিস্তান দলের রয়েছে। দর্শক, দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণসংযোগে আজও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে না করতে সবার প্রতি আহ্বান। বেগম জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অজ্ঞাত 100 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় আওয়ামী লীগের মামলা, বিএনপির পাল্টা অভিযোগ দাখিল। বেগম জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি, কয়েক জায়গায় পুলিশের বাধা। রেজিস্ট্রেশন ছাড়া টাকা জমা দেয়ায় এবছর 10,000 হজযাত্রী হজে যেতে পারবেন না, এদের দায় নেবে না সরকার, বললেন ধর্মমন্ত্রী। এবং ভারতে অপহরণের পর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় নার্গিস আক্তারকে, দাবি পরিবারের। ময়নাতদন্তের জন্য রাজি হয়নি খুলনার সোনাডাঙ্গা পুলিশ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।